এক পরিবারের সকল সদস্য কয়েক বছর পর ঈদ উপলক্ষে তাদের বাড়িতে একসাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সেখানে সবার সাথে দেখা হলে মজা, গল্প, খেলাধুলার মধ্যে দিনটা কাটানোর সময় তাদের মধ্যে অ্যাম্বারের দৃষ্টিশক্তি কম হওয়ার কারণে কেবিনের মেঝে ভেঙে নিচে ঢুকে গেলে সিক্রেট বেসমেন্ট থেকে উদ্ধার করে একটা গলা কাটা স্ট্যাচু। তারপর থেকে শুরু হয় একের পর এক ভয়ঙ্কর ঘটনা, আর এর সাথে লুকিয়ে রয়েছে এক গভীর ইতিহাস। এমনই ভয়ঙ্কর গল্প নিয়ে আজকে বর্ণনা করতে চলেছি ইভান্না নামের মুভিটি। এর আগে আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি বর্ণনাটি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে বর্ণনাটি দেখে আসতে পারেন। সময়টা 1943 সাল। এই সময় ইন্দোনেশিয়াতে জাপানিজ এবং ডাচ লোকেরা বসবাস করত। কিন্তু ডাচদের সঙ্গে ইন্দোনেশিয়ানদের সম্পর্ক ভালো হলেও জাপানিজদের সঙ্গে তেমনটা ছিল না। এমনকি ডাচদেরও তারা পছন্দ করত না। তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব লেগেই থাকত, যার ফলস্বরূপ সেখানকার একটা গ্রামে জাপানিজদের ঘাঁটি তৈরি হওয়ার কারণে গ্রামের এক ডাচ পরিবারকে মেরে ফেলা হয়। এই পরিবারের একটি মেয়ের নাম ছিল ইভানা। সে তাদের হাত থেকে পালিয়ে পাশের বাড়িতে আটকে থাকা ইন্দোনেশিয়ানদের মুক্ত করার চেষ্টা করছিল। তাদের মধ্যে একজন তার বয়ফ্রেন্ড। কিন্তু এত সবকিছুর পরেও জাপানের সৈন্যরা তাকে ধরে তাদের লিডার মাতসুয়ার কাছে নিয়ে যায়। এখানে জানতে পারা যায় যে ইভানা ও মাতসুয়া ভালো বন্ধু ছিল। ইভানা চেয়েছিল বন্ধুর সাহায্য নিয়ে এখান থেকে বন্দী ইন্দোনেশিয়ানদের উদ্ধার করতে, কিন্তু সে জানত না সবকিছুই ছিল মাতসুয়ার চক্রান্ত। তখন ইভানার বয়ফ্রেন্ড মাতসুয়াকে ঠেলে তাকে নিয়ে পালানোর চেষ্টা করলে মাতসুয়া তাদের গুলি করে এবং এখান থেকে মুভির দৃশ্যটি চলে যায় 1993 সালে। বাসে করে দুই ভাই বোন অ্যাম্বার এবং ডিকা চলেছে তাদের গন্তব্যে। দুর্ভাগ্যবশত কিছুদিন আগে তাদের বাবা মা মারা গেছে। খারাপ সময় শুধু এতটুকুই নয়, কেননা ইতিমধ্যে একটি অ্যাক্সিডেন্টের ফলে অ্যাম্বারের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গেছে। খুব অল্পভাবে সে দেখতে পায়, তাই হাঁটাচলা করার জন্য তাকে লাঠির সাহায্য নিতে হয়। ভাই বোন তাদের বাবা মার বন্ধুর বাইরে যাচ্ছিল। বাসে যাওয়ার সময় মনে হয় কে যেন তাদের সিটটা ঠেলে দিল। কৌতূহলবশত ঘুরে তাকালে একদম পেছনের সিটে একজন মহিলা সহ দুই বাচ্চাকে বসে থাকতে দেখে। এটা ভাইকে বললেও সে কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না, অর্থাৎ পুরো সিটটাই ফাঁকা। সে এটাকে তার মনের ভুল ভাবে। অনেকক্ষণ পথ চলার পর একটি কাঁচা পাকা রাস্তায় বাস তাদেরকে নামিয়ে দিয়ে যায়। এখান থেকে কিছুটা পথ হেঁটে গন্তব্যস্থলে পৌঁছলে মিসেস ওয়াতি এবং তার ছেলে অ্যাগাস তাদেরকে স্বাগত জানায়। বহু বছর পর এদেরকে দেখে তারা খুব খুশি। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো তারা এখন যেখানে আছে এটা 1943 সালে জাপানিজদের নার্সিং হোম হিসাবে ব্যবহৃত হতো, আর এখান থেকে বন্দী ইন্দোনেশিয়ানদের উদ্ধার করার জন্য ইভানা এসেছিল। বাড়িতে এরা দুজন ছাড়াও পুরো পরিবার একসাথে হয়েছে ঈদ উপলক্ষে, যাদের মধ্যে ছিল দাদা ফরিদ, দিদা অনি আর তার বোন ইদা। সাথে অ্যাগাসের বান্ধবী রিনাও ছিল। এর কিছুক্ষণ পর আগমন ঘটে ইদার নাতি আর্থারের। অ্যাগাস বহুদিন পর সুযোগ পেয়েছে অ্যাম্বারের সাথে দেখা করার। তারা ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিল। সে তাকে পুরো বাড়িটি ঘুরিয়ে দেখালে বাড়িতে রাখা রেডিওর ব্যাপারে তাকে জানায়, যেটা প্রত্যেকটা রুমের সাথে কানেক্টেড। তাই কারো কখনো যদি দরকার পড়ে তখন এই রেডিও ব্যবহার করে খুব দ্রুত যোগাযোগ করা যাবে। বিকেলে বাড়ির ফাঁকা জায়গায় খেলার সময় খেলনাটি উড়ে পাশে থাকা পরিত্যক্ত একটি কেবিনের ভেতরে ঢুকে যায়। সেটা আনতে যেতেই বৃষ্টি নামে। ঠাকুরদা আর্থারকে ডিকার সাথে পাঠিয়ে দেয়। দরজা খুলে তারা ভেতরে ঢুকতেই সেখানে পুরনো আমলের বেশ কিছু জিনিসপত্র দেখতে পায়, আর আগ্রহ সাথে সেগুলো ঘাটাঘাটি করতে থাকে। ততক্ষণে ভাইকে দেখতে না পেয়ে অ্যাম্বার সেখানে চলে আসে। পুরনো এই কেবিনে খোঁড়ার সময় অসতর্কতার কারণে অ্যাম্বার কাঠের মেঝে ভেঙে নিচের এক গোপন কক্ষে পড়ে যায়। বাকি দুজন সিঁড়ি দিয়ে নেমে তাকে উদ্ধার করলে একদম কর্নারে একটি বড় বক্স দেখতে পায়। পুরনো এই বক্স আর্থারের নজর কেড়ে নেয়। কিন্তু এখানে শুধুমাত্র বক্সটাই ছিল না, বরং নজর কাড়ার মতো আরও অনেক কিছু ছিল। এমন সময় অ্যাম্বারের নজর পড়ে পাশে পড়ে থাকা মাথা কাটা একটি স্ট্যাচু। কিন্তু দৃষ্টিশক্তির ঝাপসা হওয়ার কারণে সে খুব একটা বুঝতে পারে না।
তাই সে বাকি দুজনকে ডাকে। তখনই অ্যাগাস চলে আসলে জানায় সে নাকি এই প্রথম বেসমেন্ট ওই স্ট্যাচুকে দেখল। এত বছর সে এখানে আছে, অথচ এই জায়গার ব্যাপারে সে মোটেও জানত না। স্বাভাবিকভাবেই স্ট্যাচুটিকে দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল, কেননা স্বাভাবিক কোনো স্ট্যাচু যদি রাখা হয় সেটার মাথা কেন থাকবে না। যাই হোক, স্ট্যাচুকে সেখানে রেখে বক্সটা নিয়ে তারা বেরিয়ে আসে। যেখানে বেরোনোর সময় অ্যাম্বার সকলের পেছনে রয়ে যায়। তখনই স্ট্যাচুটি জীবন্ত হয়ে তার গলা টিপতে এগিয়ে আসে, কিন্তু ঘুরে দেখার সাথে সাথেই সবকিছু স্বাভাবিক ছিল। বাড়িতে এনে বক্সটি খোলার পরে দেখা যায় সেখানে বেশ কিছু কাগজপত্র, একটা ডায়েরি, কিছু ছবি এবং একটি গ্রামাফোনের ক্যাসেট পায়। সবাই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলে ঠাকুরদার ডায়েরিটি পড়ে জানতে পারে এটা ছিল ইভানার। ইভানার একটা ভাই ছিল যাকে খুন করা হয়। পরে অবশ্য মা অসুস্থতার কারণে মারা যায় আর বাবা আত্মহত্যা করেছিল। এরপর জাপানের সৈন্যরা তাকে নিজেদের আনন্দ উপভোগের পাত্র হিসেবে ব্যবহার করত। ইতিমধ্যে আর্থার সেই গ্রামোফোনের ক্যাসেটটি চালু করলে শুরু হয়ে যায় খুবই সুন্দর একটি মিউজিক, যার তালে তালে সকলে একসাথে নাচতে শুরু করে। কিন্তু অনির ব্যাপারটি পছন্দ না হলে ইদার সাথে একটু ঝগড়া হয়, কেননা তার মতে কারোর পুরনো জিনিস এভাবে ব্যবহার করা ঠিক নয়। এসব মজা করতে করতেই রাত বেশ গভীর হয়ে যায়। তখনই আলো চলে যায়। এদিকে বাইরে বজ্রপাত সহ ভয়ঙ্কর বৃষ্টি নেমেছে। মাঝে মধ্যে তাদের এখানে মেন সুইচ থেকে পাওয়ার কাট হয়ে যায়। ডিনার করে সবাই শুয়ে পড়তেই লক্ষ্য করা যায় মূল দরজা দিয়ে অস্বাভাবিক কিছু একটা যেন বাড়িতে প্রবেশ করল। এদিকে অ্যাগাস অন্ধকার ঘর পেয়ে এই সুযোগে রিনার সাথে একটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করছিল। হঠাৎ অদ্ভুত শব্দ শোনার ফলে অ্যাগাস এগিয়ে দেখতে যায়। ওদিকে অ্যাম্বারের রুমে রেডিওটা বেজে ওঠে। লাল লাইটটা জ্বলে ওঠার সাথে অ্যাম্বার সেখানে কান পাতলে শুনতে পায় কেউ যেন অস্পষ্ট গলায় সাহায্য চাচ্ছিল। ব্যাপারটি চেক করার জন্য রান্নাঘরে যেতেই বুঝতে পারা যায় পেছনের জানালার বাইরে দিয়ে সেই গলা কাটা স্ট্যাচুটা হেঁটে বেড়াচ্ছে। ওদিকে অ্যাম্বার রান্নাঘরে প্রবেশ করার সাথে সাথেই সবকিছু যেন পাল্টে যায়, যেন সে এক অন্য দুনিয়ায় চলে এসেছে। আর অদ্ভুতভাবে সে এখন সব কিছুই দেখতে পাচ্ছিল। আর সামনে দেখতে পায় 1943 সালের সেই ভীষণ, যেদিন ইভানা তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে পালাচ্ছিল আর তাদের পিছু নিয়েছে মাতসুয়া। এখানে জানতে পারা যায় সেই রাতে চালানো গুলিটি ইভানা নয়, বরং তার বয়ফ্রেন্ডের গায়ে লেগেছিল। তখনও সেই পরিস্থিতির মধ্যে ইভানা যে ইন্দোনেশিয়ার লোকদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল তারাই তাদেরকে ধরে ভেতরে নিয়ে আসে। এরপরে কি হয়েছে সেটা জানার আগেই ইভানা যেন বর্তমান যুগে চলে আসে। অ্যাম্বার বুঝতে পারল না যে তার সাথে বিষয়টি কি ঘটল। তখনই ডিকা চলে আসলে অ্যাম্বার কিছু না বলেই তাকে নিয়ে রুমে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর অনের ঘরে রেডিওটি বেজে ওঠে। সে শুনতে পায় নিচের ঘরে গ্রামাফোনের ক্যাসেটটি বেজে উঠেছে, এজন্য নিচে আসে সেটা বন্ধ করার জন্য। এমন সময় সে দেখতে পায় সেই গলা কাটা স্ট্যাচু। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে নিজেকে বাঁচানোর জন্য সে লুকিয়ে পড়ে বাথরুমের ভেতরে। এমন সময় তার পেছন থেকে দুটি হাত এসে গলা টিপে ধরে। সে বাঁচার জন্য সাহায্য চাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হাত দুটো এতটাই জোরে গলা টিপে ধরেছিল যার ফলে তার চোখ দুটো বাইরে বেরিয়ে আসে। এরপর গলাটা শরীর থেকে আলাদা হয়ে গেলে তার মৃত্যু হয়। পুরো বাড়ির কেউই জানতে পারে না যে আজ রাতে কি ভয়ঙ্কর ঘটনাটাই না ঘটে গেল। পরের দিন সকালে সবার ঘুম ভাঙলে খুব আনন্দের সাথে তারা সকালের খাবার খেতে বসে, কিন্তু হলরুমে আসতেই দেখে ঠিক মাঝের একটি চেয়ারেই বসে আছে সেই গলা কাটা স্ট্যাচু। প্রথমে এটা তারা প্র্যাঙ্ক মনে করে, কেননা স্ট্যাচু কখনোই নিজে থেকে এখানে এসে তো বসেনি। সবার সন্দেহ আর্থারের উপর আসে, কেননা সেই তাদের মধ্যে সবচেয়ে বেশি দুষ্ট। কিন্তু আর্থার জানায় এমনটা সে করেনি। সবাই এটা প্র্যাঙ্ক ভেবে উড়িয়ে দিলেও অ্যাম্বারের কাছে কিন্তু বিষয়টা অস্বাভাবিক লাগে। তার মনের মধ্যে আগের দিনের রাতে ঘটে যাওয়া সেই ঘটনাগুলি ঘুরছিল। কথাটা বেশিক্ষণ গোপন রাখতে পারে না, তাই সে ঠাকুরদার সাথে
এই ব্যাপারে আলোচনা করতে বসে। এই ব্যাপারগুলো আরও জানার জন্যে তারা বক্সের ভেতরে বেশ কিছু ছবি দেখতে শুরু করে, যেখানে ইভানার সঙ্গে মাতসুয়ার একটি দলগত ছবি পায়। এছাড়াও ডায়েরি থেকে জানতে পারা যায় ইভানা যাদের জন্য লড়াই করেছিল তারাই বিশ্বাসঘাতকতা করে মাতসুয়ার কাছে তাকে ধরিয়ে দেয়। এই আলোচনার মাঝে সকলে চলে আসে ফ্যামিলি ছবি তোলার জন্য। বেশ কয়েকটা ছবি তোলার পর সকলের মনে পড়ে অনির কথা। এতক্ষণ কেউ লক্ষ্যই করেনি যে অনি এখনো খাবার খেতে আসেনি। প্রথমে রুমে দেখলে সেখানে না পেয়ে পুরো বাড়ি তারা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অ্যাম্বার বাইরের বাথরুমের সামনে আসলে ভেতরে পানি পড়ার শব্দ শুনতে পায়। আস্তে আস্তে সেটার দিকে এগিয়ে যেতেই পা পিছলে সেখানে পড়ে যায়। সে বুঝতেই পারে না যে পুরো মেঝেতে পানির সাথে মিশে আছে রক্ত। কোনো রকমে উঠে ভেতরে প্রবেশ করতেই ঝাপসাভাবে দেখে এক কোণায় কে যেন বসে আছে। কাছে গিয়ে ধরে সেটাকে অনুভব করার চেষ্টা করতে সে বুঝে যায় যে বসে রয়েছে তার কোনো মাথা নেই। সে ভয় পেয়ে চিৎকার করে উঠলেই সকলে সেখানে আসে, যেটা দেখেই প্রত্যেকের হাড় হিম হয়ে যায়, কেননা সেখানে পড়ে রয়েছে অনির গলা কাটা দেহ। এই ভয়াবহ দৃশ্যের জন্য কেউই প্রস্তুত ছিল না, কেননা এমন ঘটনা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। এই ঘটনা দেখার পরে আর্থার ও ইদা বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কেননা তাদের মনে হয় এটা খুন করা হয়েছে। তাই প্রাণ বাঁচাতে চাইলে প্রত্যেকের উচিত এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া, কেননা খুনি হয়তো আশেপাশে আছে তার পরবর্তী শিকারের খোঁজে। ঝগড়া বাড়তে দেখে অ্যাগাস মূল দরজাটি বন্ধ করে দেয় আর প্রমিস করে সবকিছু নিজে হ্যান্ডেল করার, যার ফলে সবার প্রথমে পুলিশ অফিসারকে ফোন করে আনা হয়। এখন তাদের একটাই উপায়, শান্ত হয়ে অপেক্ষা করা। বিকেলে অফিসার এসে বাথরুমে গিয়ে অনির উপর থেকে চাদর সরাতেই সে বমি করে ফেলে, কেননা এত বছরের চাকরি জীবনে এমন ভয়ঙ্কর কিছু একটা সে কখনোই দেখেনি। নিজেকে কোনো রকমের সামলে গাড়িতে উঠে ব্যাকআপের জন্য কল করলে রেডিওর কানেকশন সে পাচ্ছিল না। ডিকা তখন এদিক ওদিক ঘুরছিল, ইতিমধ্যে খেয়াল করে স্ট্যাচুটি সেখানে নেই। অবাক হয়ে অ্যাম্বারকে ডাকলে সে আসতেই দেখে কই, সবই তো স্বাভাবিক, স্ট্যাচুটা তো চেয়ারেই বসে আছে। তখনই গ্রামাফোনটা উচ্চস্বরে বাজতে শুরু করে, সবার বুক ধরফর করতে শুরু করে। এরই সাথে সাথে অ্যাম্বার পুনরায় সেই ভীষণ দেখতে শুরু করে। ফিরে যায় 1943 সালে। মাতসুয়া এবং বাকি লোকেরা ইভানার উপর নির্যাতন করছিল। একজন অফিসার এসে তার মাথায় বন্দুক দিয়ে জোরে আঘাত করে। এদিকে অ্যাম্বারকে ফলো করে সকলেই পাশের হলরুমে চলে আসে। তখনই দেয়ালে লাগানো অ্যালার্মটা বেজে ওঠে এবং শুনতে পায় ইভানার আর্তনাদ। মাতসুয়া গলা টিপে তাকে বলতে থাকে যাদেরকে সে এতদিন সাহায্য করেছিল তারাই আজ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কথাটা বলে লাথি মেরে ফেলে দিতেই ইভানা সকলকে অভিশাপ দেয় আর বলতে থাকে, তোমাদের প্রত্যেকের হিসেব আমি নেব। আমার শরীরের ক্ষত এবং রক্তের প্রমাণ, যেটা তোমাদের সারা জীবন তাড়া করে বেড়াবে। আমার প্রতিশোধের আগুন তোমাদেরকে পুড়িয়ে শেষ করবে। এরপর আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই মাতসুয়া এক কোপে ইভানার গলা থেকে মাথাটা আলাদা হয়ে ছিটকে পড়ে। সম্পূর্ণ ঘটনা বর্তমানে অ্যাম্বারের পুরো পরিবার দেয়ালের ছায়ার মাধ্যমে টর্চের আলোতে দেখতে পারে, কিন্তু অ্যাম্বার তখনও ঘরের মধ্যেই রয়েছে। সে বাড়ি থেকে বেরিয়ে কেবিনের সামনে আসে আর এখানে উন্মোচন হয় গল্পের আরও একটি রহস্য। ইভানার বয়ফ্রেন্ড তার দেহ ও কাটা মাথাটি হাতে নিয়ে কেবিনে এসে বডিটি চেয়ারে বসিয়ে পুরো শরীরে কাদা লেপে সেটা স্ট্যাচুর আকার দেয়। অর্থাৎ বর্তমানে যে স্ট্যাচুটি বাড়ির ভেতরে বসে রয়েছে সেটা কোনো স্ট্যাচু নয়, আসলে সেটি ইভানার মৃতদেহ। এরপর মাথাটি কুয়োর ভেতরে ফেলে ইভানার বয়ফ্রেন্ড বদলা নিতে যায়, কিন্তু মাতসুয়া তাকে নির্মমভাবে মেরে ফেলে। ইতিমধ্যে অ্যাম্বার বাকি সকল ঘটনা সকলকে জানিয়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ বেসমেন্টের ভেতরে জীবন্ত হয়ে ওঠা ইভানার গলাকাটা লাশটা অফিসারের গলা টিপে ধরে। অ্যাগাস কোন রকমে তার হাত থেকে ছাড়িয়ে নিলেও চিৎকার শুনে সকলে সেখানে চলে আসে এবং যেটা দেখল তাতে নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলে, কেননা রিনার সামনে
ইভানা অ্যাগাসের মাথা শরীর থেকে ছিঁড়ে ফেলে। ফিনকি দিয়ে রক্ত ছিটে পড়ে সকলের গায়ে। প্রাণ বাঁচানোর জন্য কাঁপতে কাঁপতে বেসমেন্টের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে অফিসার তাদের গাড়িতে বসতে বলে, কেননা বাঁচার জন্য এটাই একমাত্র উপায়। কিন্তু গাড়ির চাবি ঘোরালেও সেটা কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। তখনই নজর পড়ে বাইরের দিকে, যেখানে গভীর অন্ধকারের মধ্যে থেকে তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল ইভানার শরীর। এখানে কোনো কিছুর প্রস্তুতি নেওয়ার আগেই গাড়ির ভেতর থেকে আর্থার এবং ইরাকে টেনে বাইরে বের করে নিয়ে যায়। এরপর একইভাবে তাদের গলাও চিরে ফেলে ইভানা, আর ভয়ঙ্করভাবে সেই লাশটি বলতে থাকে, আমার মাথা চাই। সবাই গাড়ি থেকে বেরিয়ে ছুটে যায় বাড়ির দিকে, কেননা যেমন করে হোক ইভানার শরীর পুড়িয়ে ফেলতে হবে, তাহলে হয়তো বাঁচা সম্ভব। ভেতরে ঢুকতেই দেখে চেয়ারে বসে আছে সেই স্ট্যাচু। অফিসার সেটাকে কুড়োল দিয়ে ভেঙে কেরোসিন ঢেলে আগুনে পোড়াতে গেলে অ্যাম্বারের মনে পড়ে ইভানার মাথা ফেলা হয়েছিল কুয়োর ভেতরে, তাই কোনোভাবে স্ট্যাচুটি সেখানে ফেলে যদি আগুন দেওয়া যায় তাহলেই বাঁচা সম্ভব। সেই ভেবে ইভানার শরীর কুয়োর ভেতরে ফেলতেই হঠাৎ করে ইভানা এসে অ্যাম্বারও দিকার গলা টিপে তুলে ধরে। ক্রমশই বাড়তে থাকে গলার চাপ। তখনই রিনা পাশে পড়ে থাকা কুড়ুলটা নিয়ে ইভানার শরীর লক্ষ্য করে বসিয়ে দিতেই সে তাদের দুজনকে নিয়েই কুয়োর ভেতরে পড়ে যায়। কুয়োর ভেতরে ছিল ভয়ঙ্কর অন্ধকার। এ সময় অ্যাম্বার অনুভব করছিল ইভানা তাকে আবারও মারতে আসছে, তাই কুড়ুল নিয়ে ঝাপসা চোখে সেখানে আঘাত করতেই দেখে দিকা দাঁড়িয়ে। একটুর জন্য সে কোনো রকমে বেঁচে যায়। কোনো উপায় না পেয়ে অন্ধকারে প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক হাতড়াতে থাকলে হঠাৎ হাতে খুঁজে পায় ইভানার মাথা, আর সে কাটা মাথাতেই বলে ওঠে, সবাই মরবে, কেউ বাঁচবে না। চমকে উঠে অ্যাম্বার সেটাকে ফেলে দিতেই পেছন থেকে ইভানা এসে তার গলা টিপে ধরে। প্রচন্ড জোরে চাপ দিয়ে তার গলাটি ছিঁড়ে ফেলতেই যাবে, তখনই দিকা পাশ পড়ে থাকা জ্বলন্ত লাইটার ইভার দিকে ছুড়ে দিতেই তার পুরো শরীর জ্বলতে শুরু করে, যার মধ্যেই শেষ হয়ে যায় ইভানার শরীর সহ তার আত্মা। সাথে সাথে সব কিছুই যেন শান্ত হয়ে আসে। পরদিন সকালে দেখানো হয় সকলেই বিধ্বস্ত অবস্থায় বসে আছে। আগের রাতের প্রভাব এখনো তাদের মনের মধ্যেই রয়েছে। সবাই যত দ্রুত সম্ভব এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়, তাই প্রত্যেকে ব্যাগ গুছিয়ে নিজেদের বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নিতে থাকে। অ্যাম্বার ব্যাগ গোছানোর সময় শেষবারের মতো বক্সটা চেক করলে ইভানার বোন এলিজাবেথ ও তার ভাই বিমাসের ছবি দেখে। যাবার সময় কি যেন একটা মনে করে সে ইভানার ডায়েরিটা সঙ্গে নিয়ে নেয়। এবার ঘর ছেড়ে সবাই বেরিয়ে যাওয়ার পর তখনই গ্রামাফোনটি নিজে থেকেই বাজতে শুরু করে। হালকাভাবে ভেসে যায় ইভানার প্রিয় মিউজিক। এই গল্পের কোথাও ইভানার বোন বা ভাইয়ের কোনো কথাই বলা হয়নি, এবং তাদের মৃত্যুই বা হলো কিভাবে সেটাও স্পষ্ট নয়। ঘটনা সম্পূর্ণতাই অজানা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।